পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস আমরা আগের ক্লাসে পড়েছি। এই পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসে আমরা যে পাঁচটা মোট রাজ্য পেয়েছি তার মধ্যে একটা হচ্ছে মনেরা, একটা হচ্ছে প্রতিষ্ঠা, একটা হচ্ছে প্ল্যান্টি, ফানজাই, অ্যানিমালিয়া। এরপরে যখন কার্ল উজ এই পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসটাকে মডিফাই করেন তখন উনি এটাকে তিনটে ডোমেনে ভাগ করেন। কী কী ডোমেনে ভাগ করেন? একটা হচ্ছে প্রোক্যারিয়া, একটা হচ্ছে আর্কিব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে ইউক্যারিয়া। এই তিনটে ভাগে ভাগ করেন। তো কার্ল উজের ক্লাসিফিকেশন অনুযায়ী যদি ধরি তাহলে আর্কিব্যাকটেরিয়া আর ইউব্যাকটেরিয়া, মানে আর্কিব্যাকটেরিয়া আর প্রোক্যারিয়া বা ব্যাকটেরিয়া, এই দুটো মিলিয়ে হোয়াইটেকারের 5 কিংডম ক্লাসিফিকেশনের মনেরা। আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলি যে আমরা যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস দেখেছিলাম, 5 রাজ্য শ্রেণীবিন্যাস, এই 5 রাজ্য শ্রেণীবিন্যাসের মধ্যে আমরা দেখেছিলাম যে একটা হচ্ছে মনেরা, দুটো নম্বর হচ্ছে প্রোটিস্টা, 3 নম্বর হচ্ছে প্লান্টি, 4 নম্বর হচ্ছে ফানজি, আর 5 নম্বর হচ্ছে অ্যানিমালিয়া। এই আমরা 5টা ভাগ দেখেছিলাম 5 রাজ্য শ্রেণীবিন্যাসের মধ্যে। এই 5 রাজ্য শ্রেণীবিন্যাস এর প্রবক্তা হচ্ছে হোয়াইটেকার। পরবর্তীকালে এই 5 রাজ্যকে মডিফাই করে 3 ডোমেন করেন কার্ল উজ। উজ এটাকে 3 ডোমেন ক্লাসিফিকেশন করেন। তাতে উনি করেন যে প্রোক্যারিয়া, করেন হচ্ছে আর্কিব্যাকটেরিয়া বা আর্কিয়া, আর করেন ইউক্যারিয়া। এবার এই যে প্রোক্যারিয়া আর আর্কিব্যাকটেরিয়া, এই যে দুটো ডোমেন কার্ল উজের ক্লাসিফিকেশন অনুযায়ী এই ডোমেনটা হচ্ছে কিংডম মনেরার মধ্যে পড়ে। তার মানে কিংডম মনেরাকে অ্যাকচুয়ালি ভেঙে দুটো ডোমেনে ভাগ করলেন কার্ল উজ। আমরা আগের ক্লাসে জেনেছি যে এই যে বিভিন্ন ধরনের যে প্রবলেম বা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছিল 5 রাজ্য শ্রেণীবিন্যাস নিয়ে, সেই সমস্যাগুলোর সমাধান করতে গিয়ে কার্ল উজ আরও কতগুলো ক্যারেক্টারিস্টিক ফিচার এখানে ইনপুট করেন। 5 রাজ্য শ্রেণীবিন্যাসের যে ভিত্তিগুলো ছিল, যে ভিত্তির উপরে ভরসা করে হোয়াইটেকার এই 5 রাজ্য শ্রেণীবিন্যাস করেছিলেন জীবজগতের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর উপরে ভিত্তি করে, তার মধ্যে আরও কিছু ভিত্তি যোগ করেন কার্ল উজ। করে উনি এই 5 রাজ্যকে 3টে ডোমেনে ভেঙে দেন। 3টে ডোমেনে ভেঙে দেন মানে এক একটা ডোমেন অনেকগুলো রাজ্য নিয়ে তৈরি। যেমন আমি বলতে পারি যে প্ল্যান্টি, অ্যানিমালিয়া আর ফানজাই, এই 3টে নিয়ে ইউক্যারিয়া রাজ্যটি তৈরি। তার মানে প্রোটিস্টা আর মনেরা, আমি যদি মনেরা, বিশেষ করে মনেরা গ্রুপটা, এই মনেরা গ্রুপটা হচ্ছে প্রোক্যারিয়া আর আর্কিয়া নিয়ে তৈরি হয়। প্রোটিস্টার খানিকটা আমার যায় ইউক্যারিয়ার মধ্যে, খানিকটা যায় প্রোক্যারিয়ার মধ্যে। তার মানে কার্ল উজের 3 ডোমেন ক্লাসিফিকেশন অনুযায়ী কিন্তু প্রোটিস্টার সেই অর্থে কোনো অস্তিত্ব আমরা এখানে পাচ্ছি না। কারণ এই প্রোটিস্টারকে নিয়েই বিভিন্ন সময় বিভিন্ন কনফিউশন তৈরি হয়েছে হোয়াইটেকারের ক্লাসিফিকেশানে। তো সেই কনফিউশনগুলোর জন্য উনি আর কিন্তু এই প্রোটিস্টাটাকে আর রাখেননি, উনি দুটো ভাগে ভাগ করে দিয়েছেন, প্রোক্যারিয়া আর আর্কিয়া। তো এই হোয়াইটেকার যেহেতু আর্কিয়ার কথা সেরকমভাবে বলেননি, সেই জন্য ওটাকে মনেরার মধ্যেই ধরা হয়েছে। এই হচ্ছে বেসিক কনসেপ্ট অ্যাবাউট আর্কিয়া। তো আমরা আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু আনবো, সেই আলোচনার বিষয়বস্তু হচ্ছে আর্কিয়া বা আর্কিব্যাকটেরিয়া। কেন আমরা আর্কিয়াকে নিয়ে এতটা আলোচনা করছি না, আমরা কেন ব্যাকটেরিয়াকে নিয়ে আলোচনা করছি না? কারণ ব্যাকটেরিয়াকে নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রোক্যারিওটিক সেলকে নিয়ে আলোচনা করতে হয়। তার মানে আমরা বলতে পারি যে প্রোক্যারিওটিক সেলের একটা উদাহরণ হিসাবে আমরা ব্যাকটেরিয়াকে রাখতে পারি।
যার মধ্যে একটা প্রোক্যারিওটিক কোষ বা একটা আদি কোষের সমস্ত বৈশিষ্ট্যগুলো বর্তমান থাকছে। আবার ইউক্যারিওটিক কোষের উদাহরণ আমরা প্ল্যান্ট, ফাঞ্জাই বা অ্যানিমালের যে কোনো একটা উদাহরণ দিতে পারি, কারণ এদের কোষের মধ্যে ইউক্যারিওটিক কোষের সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকছে। একটা ইউক্যারিওটিক কোষ বা একটা আধুনিক কোষ বা সংগঠিত নিউক্লিয়াসযুক্ত কোষের যে বৈশিষ্ট্যগুলো থাকে, যেমন ধরো কোষ পর্দা, আমরা একটুখানি জট করে একবার রিক্যাপ করি যে ইউক্যারিওটিক কোষের মধ্যে কি কি থাকবে। কোষ প্রাচীর, তারপর থাকবে কোষ পর্দা, তারপর থাকবে সাইটোপ্লাজম, এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু। পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকবে। এই যে পর্দা ঘেরা কোষ অঙ্গাণুগুলো দেখছি, যদি এই ইউক্যারিওটিক কোষটি একটি উদ্ভিদ হয়, তাহলে এখানে আমরা কি পাবো না ক্লোরোপ্লাস্ট। আর যদি এই পর্দা ঘেরা কোষ অঙ্গাণুটি পর্দা ঘেরা কোষ অঙ্গাণুর মধ্যে ক্লোরোপ্লাস্ট না থাকে, তাহলে সেটাকে আমরা বলবো প্রাণীকোষ। এবং প্রাণীকোষের ক্ষেত্রে আমরা কোষ প্রাচীরও দেখতে পাবো না। তাহলে যদি কোষ প্রাচীর এবং ক্লোরোপ্লাস্ট কোনো কোষের মধ্যে আমি না দেখতে পাই, তাহলে আমি শিওর হয়ে যাব যে সেটা একটা প্রাণীকোষ বা অ্যানিমাল সেল। আর যদি এই দুটো দেখতে পাই, তাহলে আমি শিওর হব যে সেটা একটা প্লান্ট সেল। আর যদি কেবলমাত্র কোষ প্রাচীর, কোষ পর্দা, সাইটোপ্লাজম, পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু, যার মধ্যে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত থাকবে, তাহলে সেটাকে আমরা বলতে পারি ফাঞ্জাই। তাহলে আমরা একবার ঝট করে যদি লিখি যে এর ক্ষেত্রে আমরা কি দেখব, ক্লোরোপ্লাস্ট। এর ক্ষেত্রে আমরা কি দেখব, কোষ প্রাচীর ও ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। আর ফাঞ্জাইয়ের ক্ষেত্রে আমরা দেখব যে কেবলমাত্র ক্লোরোপ্লাস্ট এটা অনুপস্থিত। এইগুলো হচ্ছে আমার ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্যকে বহন করছে। তাহলে পরে আর্কিয়া এমন একটা গ্রুপ অফ অর্গানিজম যাদের মধ্যে বৈশিষ্ট্যটা থাকবে প্রোক্যারিওটিক কোষের, কিন্তু তারা বসবাস করবে বিপরীত, বা যেটাকে আমরা বলি এক্সট্রিম কন্ডিশনে, যেগুলো এক্সট্রিম কন্ডিশনে বসবাস করবে। অর্থাৎ যে সমস্ত জীবের ক্ষেত্রে আমরা দেখতে পাবো তারা খুব চরম ভাবাপন্ন অবস্থার মধ্যে বসবাস করছে। এক্সট্রিম কন্ডিশন মানে আমরা কি বলতে পারি, চরম অবস্থা। যে কোনো চরম তাপমাত্রা হতে পারে, চরম অ্যাসিডিটি হতে পারে, চরম অ্যালকালিটি হতে পারে, এরকম অবস্থার মধ্যে যারা খুব ইজিলি বসবাস করে এবং সেখানে তারা গ্রোথ করে, সেই জাতীয় অর্গানিজমকে আমরা আর্কিয়া বলছি। তাহলে বোঝাই যাচ্ছে যে এই আর্কিয়ার মধ্যে প্রোক্যারিয়ার বৈশিষ্ট্য থাকছে, আবার এর মধ্যে এক্সট্রা কিছু বৈশিষ্ট্য থাকছে যেগুলো এদেরকে প্রোক্যারিয়া থেকে আলাদা করছে। ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করে বলার চেষ্টা করি, তাহলে কি দাঁড়াবে না, আমরা জানি মনেরার মধ্যেই কিন্তু আর্কিয়া এবং প্রোক্যারিয়াকে হোয়াইটেকার রেখেছিলেন। তাহলে হোয়াইটেকার যে ভিত্তিগুলো করেছিলেন একটা জীবজগতের, সেই ভিত্তির নিরিখে প্রোক্যারিয়া এবং আর্কিয়ার মধ্যে কিন্তু বিশেষ কোনো পার্থক্য নেই। এবং আমরা এখানেও দেখব যে প্রোক্যারিয়া এবং আর্কিয়ার মধ্যে বিশেষ সেই অর্থে কোনো পার্থক্য নেই যে পার্থক্যটা দিয়ে আমরা এদেরকে আলাদা করতে পারি। তাহলে আলাদা করলাম কি করে না, আমরা এদেরকে আলাদা করলাম এদের জিন সিকোয়েন্স বা জিনোম ঘটিত কিছু বৈশিষ্ট্য থেকে, এদের বসবাস এবং পুষ্টি ঘটিত কিছু বৈশিষ্ট্য থেকে, এবং সবথেকে সর্বাপেক্ষা বড় ব্যাপার যেটা, যে এরা হচ্ছে চরম অবস্থার মধ্যে খুব সহজেই বসবাস করতে পারে। এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো দেখে কিন্তু আর্কিয়াকে আমরা প্রোক্যারিয়া থেকে আলাদা করছি, ইউক্যারিয়া থেকে আলাদা করছি। তার মানে এদেরকে আমরা ইউক্যারিয়ার মধ্যে তো রাখতেই পারছি না, অনুরূপভাবে কিন্তু আমরা প্রোক্যারিয়ার মধ্যেও রাখতে পারছি না।
তাহলে কি করা যায়, তখন কার্ল লুইস কি করলেন না একে একটা আলাদা ডোমেন করে দিলেন যেটাকে বলা হচ্ছে আর্কিয়া। আর্কিয়া বা আর্কি ব্যাকটেরিয়া এদেরকে নিয়ে আলোচনা করব। আমরা যখনই কোনো একটা জীবের শ্রেণীবিভাগ বা সেই জীবের সম্বন্ধে আলোচনা করব আমাদের মাথায় কতগুলো জিনিস রাখতে হবে। সেই জীবের যদি কোনো সংজ্ঞা থাকে বা সেই জীবগোষ্ঠীর কোনো সংজ্ঞা থাকলে সেই সংজ্ঞাটাকে আমরা দেখব, সেই জীবগোষ্ঠীর বৈশিষ্ট্য এবং বিশেষ বৈশিষ্ট্যগুলো দেখব, এবং সেই জীবগোষ্ঠীর আমরা শ্রেণীবিন্যাস দেখব যদি শ্রেণীবিন্যাস হয়। এক্ষেত্রে আর্কি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা শ্রেণীবিন্যাস দেখতে পাই, 3 রকমভাবে শ্রেণীবিন্যাস দেখতে পাই। কী কী শ্রেণীবিন্যাস সেটা পরের ব্যাপার, সেটা আমরা পরে দেখব। তাহলে প্রথম আমরা আর্কিয়ার সংজ্ঞা লেখার চেষ্টা করব। এই সংজ্ঞা লেখার জন্য কার্ল লুইস যেগুলো দেখেছিলেন সেই জিনিসগুলোকে আমাদের দেখতে হবে, বা কার্ল লুইস যে পয়েন্টের ভিত্তিতে বা যে বৈশিষ্ট্যের ভিত্তিতে আর্কি ব্যাকটেরিয়াকে পৃথক করেছিলেন সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি সেগুলো কীরকম হবে। 1 নম্বর হচ্ছে, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য কার্ল লুইস যেটা দেখেছিলেন সেটা হচ্ছে আর্কিয়া বা আর্কি ব্যাকটেরিয়া এরা প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক মানে সংগঠিত নিউক্লিয়াস বিহীন, সংগঠিত নিউক্লিয়াস বিহীন। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে এদের আমরা দেখেছিলাম যে এরা পরজীবীয় পুষ্টি সম্পন্ন করে, আবার কখনো কখনো দেখছি যে এরা কেমোসিনথেসিস পদ্ধতিতে এটিপি উৎপন্ন করে। ঠিক আছে। 3 নম্বর সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, যে আর্কিয়া চরম অবস্থায় বসবাস করে জননক্রিয়া সম্পন্ন করে ও বৃদ্ধি লাভ করে। এই যে 3টে বৈশিষ্ট্য, এই 3টে বৈশিষ্ট্যর ভিত্তিতে, এই 3টে বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে। এই টোটাল 3টে যে বৈশিষ্ট্য, এই 3টে বৈশিষ্ট্য কিন্তু কার্ল লুইস তার ক্লাসিফিকেশন করার সময় দেখেছিলেন। অর্থাৎ উজের ক্লাসিফিকেশান, 3 ডোমেন ক্লাসিফিকেশন যদি আমরা দেখি তাহলে তাদের মধ্যে আমরা এই কটা জিনিস দেখতে পাবো। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এখনই তোমরা বলবে যে স্যার এদের এই বৈশিষ্ট্যগুলো পুরোপুরি ব্যাকটেরিয়ার মতন, পুরোপুরি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য আমরা এখানে পাচ্ছি। আরেকটা জিনিস আমরা এখানে ব্যাকটেরিয়া থেকে আলাদা পাবো, সেটা হচ্ছে এদের কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইক্যান বিহীন। এদের কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইক্যান বিহীন। তাহলে আমরা কি কি দেখলাম? প্রোক্যারিওটিক মানে নিউক্লিয়াস বিহীন, এককোষী, অবশ্যই এককোষী। 2 নম্বর দেখলাম এরা পরজীবীয় পুষ্টি সম্পন্ন করে বা কেমোসিনথেসিস পদ্ধতিতে এরা এটিপি উৎপন্ন করে। আর্কিয়া চরম অবস্থায় বসবাস করে, জননক্রিয়া সম্পন্ন করে ও বৃদ্ধি সম্পন্ন করে। আর লাস্ট পয়েন্ট আমরা দেখলাম যে কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইক্যান বিহীন। তাহলে যদি আমরা এই সবকটাকে জুড়ে দিই, তাহলে আমরা আর্কিয়ার একটা টোটাল ডেফিনিশন পাই। সেই ডেফিনেশনগুলো কি সেটা আমরা একটুখানি লেখার চেষ্টা করি। চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমাদের মনে আছে, তাহলে সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে জুড়ে দিলে আমরা কিন্তু একটা ডেফিনেশন পেতে পারি। কীরকম না, এককোষী প্রোক্যারিওটিক যে সকল জীবের
কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইক্যান বিহীন হয় এবং যারা চরম অবস্থায় বসবাস করতে পারে তাদের বলে আর্কিয়া। হলো, তাহলে আমরা আর্কিয়ার সংজ্ঞা কি পেলাম না, এককোষী প্রোক্যারিওটিক যে সকল জীবের কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইক্যান বিহীন হয় এবং যারা চরম অবস্থায় বসবাস করতে পারে তাদেরকে আমরা আর্কিয়া বলি। তাহলে আমরা যে কার্ল লুইসের যে ক্লাসিফিকেশানে কার্ল লুইসের নেওয়া যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো সবগুলোকেই আমরা এখানে হাজির করলাম, করে আমরা এর একটা ডেফিনেশন পেলাম। তাহলে এটাকে আমরা একটা স্বয়ংসম্পূর্ণ সংজ্ঞা বলতে পারি আর্কিয়ার। আর্কিয়ার স্বয়ংসম্পূর্ণ সংজ্ঞা বলতে আমরা এই জিনিসটাকে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারি। হলো, তাহলে এবার এই আর্কিয়ার মধ্যে এবার দ্বিতীয় প্রশ্ন আমাদের কাছে যেটা আসে যে আমরা অনেক ক্ষেত্রে আর্কিয়াকে আর্কিব্যাকটেরিয়া বলি। আমরা কেন আর্কিয়াকে আর্কিব্যাকটেরিয়া বলি? তাহলে নিশ্চয়ই ব্যাকটেরিয়া এবং আর্কিয়ার মধ্যে কোনো একটা জায়গায় সিমিলারিটি আছে। কি সিমিলারিটি? সেটা যখন আমরা আর্কিয়ার বৈশিষ্ট্যগুলো দেখব, কোষের বৈশিষ্ট্যগুলো দেখব, তখন খুব সহজেই সেগুলোকে আমরা অনুধাবন করতে পারবো। যাই হোক, তাহলে এইটা হচ্ছে, এটাকে আমরা কি বলতে পারি না, এটা হচ্ছে আর্কিয়ার সংজ্ঞা। হ্যালো, এবার আমরা চলে আসি আর্কিয়ার বৈশিষ্ট্যতে। তাহলে আর্কিয়া যদি একটা এককোষী জীব হয় তাহলে তার কোষের নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকবে। সেই বৈশিষ্ট্যগুলো সর্বদা প্রোক্যারিওটিক কোষকে সমর্থন করবে। সেই জন্য আমরা আর্কিয়াকে একটা প্রোক্যারিওটিক কোষ বলতে পেরেছি এবং অবশ্যই এটা এককোষী হবে। তার মানে এই এককোষী জীবটা যারা কিনা পরজীবীয় পুষ্টি সম্পন্ন করে এবং যাদের নাকি কোষ প্রাচীরে পেপটাইডোগ্লাইক্যান থাকে না, তাদের কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য থাকবে যে বৈশিষ্ট্যগুলো প্রোক্যারিওটিক কোষকে সমর্থন করবে, আর কিছু কিছু বৈশিষ্ট্য থাকবে যে বৈশিষ্ট্যগুলো ব্যাকটেরিয়াকে সমর্থন করবে এবং নিজস্ব সত্তা হিসাবে এই আর্কিয়াকে প্রতিষ্ঠা করবে। আমরা সেই বৈশিষ্ট্যগুলো এক এক করে দেখি। তাহলে প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা দেখব সেই বৈশিষ্ট্যের মধ্যে ফার্স্ট বৈশিষ্ট্য কি হচ্ছে, তার মানে আমরা করছি বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য আমরা যেটা দেখব এগুলোকে আমরা বলতে পারি সাধারণ বৈশিষ্ট্য, অর্থাৎ আর্কিয়ার সাধারণ বৈশিষ্ট্য। প্রথম হচ্ছে কি, আর্কিয়া এককোষী। আর্কিয়া এককোষী তার মানে সরল প্রকৃতির জীব। আর্কিয়া এককোষী মানে সরল প্রকৃতির জীব। 2 নম্বর বৈশিষ্ট্য হিসেবে আমরা পাচ্ছি যে আর্কিয়া প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক প্রকৃতির। প্রোক্যারিওটিক প্রকৃতি মানে কি? প্রোক্যারিওটিক প্রকৃতির মানে হচ্ছে এদের 1 নম্বর কি থাকবে না, না কোনো সংগঠিত নিউক্লিয়াস থাকবে না। তার মানে সংগঠিত নিউক্লিয়াসবিহীন। সংগঠিত নিউক্লিয়াস মানে কি, যে নিউক্লিয়াসের মধ্যে আমরা নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওরেটিকুলাম, নিউক্লিওল্যামিনা এগুলো দেখতে পাবো, সেগুলোকেই আমরা সংগঠিত নিউক্লিয়াস বলবো। তার মানে অ্যাজ এ হোল বা এক কথায় আমরা বলতে পারি কোষের মধ্যে আমরা কোনো নিউক্লিয়াস জাতীয় জিনিস দেখতে পাবো না। আমরা একটা ইউক্যারিওটিক কোষের মধ্যে যেমন একটা ঘন সন্নিবিষ্ট নিউক্লিয়াস দেখতে পাই যেটা নাকি প্রচণ্ড রকম ডার্ক স্টেন নেয়, সেই রকম জায়গা কিন্তু আমরা এর ক্ষেত্রে দেখতে পাবো না। তাই জন্য একে আমরা সংগঠিত নিউক্লিয়াস বলতে পারি না। কিন্তু সংগঠিত নিউক্লিয়াস নয়, কিন্তু তাও নিউক্লিয়াস করা তার ইউজ করছি, তার কারণ হচ্ছে এখানে 2 নম্বর পয়েন্ট আমরা দিতে পারবো যে জিনোমটি একটি দ্বিতন্ত্রী ডিএনএ অণু।
জিনোমটি একটি দ্বিতন্ত্রী ডিএনএ অণু যেটি চক্রাকার হয় বা সার্কুলার ইন নেচার। তাহলে এদের ক্ষেত্রে আমরা কি বলবো, দে কন্টেন্স ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ। এই বৈশিষ্ট্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও দেখতে পাই। তাহলে এই বৈশিষ্ট্যটা আর্কিয়া এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সমান। 3 নম্বর কি বললাম, 3 নম্বর বললাম যে কোনো প্রকার পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না, কোনো প্রকার পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না। তার মানে এর মধ্যে আমরা কোনো পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু দেখতে পাবো না। তাহলে বোঝাই যাচ্ছে এই যে 3টে পয়েন্ট, এই 3টে পয়েন্ট সরাসরি আমাদের কাছে এই ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্যটা আমাদের কাছে ইন্ডিকেট করছে। তার মানে আর্কিয়া এককোষী সরল প্রকৃতির জীব, এবং আর্কিয়ার মধ্যে আমরা এই কটা চারিত্রিক বৈশিষ্ট্য দেখতে পাই, সুতরাং আমরা আর্কিয়াকে প্রোক্যারিওটিক প্রকৃতির বলতে পারি। আমাদের কাছে প্রশ্ন করতে পারে, দুটো প্রশ্ন করতে পারে। একটা হচ্ছে আর্কিয়াকে আমরা প্রোক্যারিওটিক বলছি কেন, 2 নম্বর হচ্ছে আর্কিয়াকে আমরা আর্কি ব্যাকটেরিয়া বলছি কেন। আরেকটাও প্রশ্ন তোমাদেরকে করতে পারে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আর্কিয়া কি এমন বৈশিষ্ট্য আছে যার জন্য ওকে আলাদা করে একটা নতুন ডোমেন বা আলাদা করে একটা নতুন রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করা হলো। সেটা ক্রমশ আমরা দেখব কী কী বৈশিষ্ট্য আছে। তাহলে এই 3টে বৈশিষ্ট্য আমরা আর্কিয়ার মধ্যে দেখতে পাই, যেটা সরাসরি ইন্ডিকেট করে যে এরা হচ্ছে একটা প্রোক্যারিওটিক প্রকৃতির জীব। 3 নম্বর পয়েন্টে যদি আমরা আসি, সাধারণ বৈশিষ্ট্য 3 নম্বর পয়েন্ট, তাহলে এইটাকে আমরা কি বলতে পারি, এগুলো হচ্ছে প্রোক্যারিওটিক জীবের বিশেষ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো প্রোক্যারিওটিক জীবের বৈশিষ্ট্য, যেটা আমরা আর্কিয়ার মধ্যেও দেখতে পাই। কিন্তু আমরা যখন বৈশিষ্ট্য লিখব তখন আমরা লিখব আর্কিয়া প্রোক্যারিওটিক প্রকৃতির জীব। হলো। এবার 3 নম্বর যে পয়েন্টটা আমরা আসছি, সেই 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যে আর্কিয়া কোষে কোষ প্রাচীর ও কোষ পর্দা, এই কোষ পর্দা যেটাকে আমরা বলতে চাইছি প্লাজমা পর্দা, বর্তমান থাকে। কোষ পর্দা বা প্লাজমা পর্দা বর্তমান থাকে, এবং এই দুটো পর্দা বর্তমান থাকা এই বৈশিষ্ট্যটাও কিন্তু এদের ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যের সঙ্গে মিল থাকছে একদম। তাহলে এই যে 3টে বৈশিষ্ট্য, এই 3টে বৈশিষ্ট্যর সঙ্গে এদের ব্যাকটেরিয়ার মিল আছে, আবার এদের কোষে কোষ প্রাচীর ও কোষ পর্দা থাকে, সেই জন্য এদের একটা মিল থাকে। এদের সাইটোপ্লাজম থাকে, এবং এই কোষ প্রাচীর, কোষ পর্দা ও সাইটোপ্লাজমের উপস্থিতির জন্য আমরা বলতে পারি যে এদের কোষের একটি নির্দিষ্ট আকার বর্তমান, এদের কোষের একটি নির্দিষ্ট আকার বর্তমান। তাহলে আর্কিয়ার যে প্রথম তিনটে বৈশিষ্ট্য দেখলাম, সেই প্রথম 3টে বৈশিষ্ট্য ইন্ডিকেট করছে যে এর সঙ্গে ব্যাকটেরিয়ার একটা খুব খুব নিবিড় যোগাযোগ রয়েছে। আর এই নিবিড় যোগাযোগের ভিত্তিতেই আমরা বলতে পারি যে আর্কিয়ার ক্ষেত্রে আর্কিয়াকে আমরা আর্কিয়া না বলে আর্কি ব্যাকটেরিয়াও বলতে পারি। তাহলে আমার এই 3টে পয়েন্ট কিন্তু আর্কিয়া এবং ব্যাকটেরিয়ার সঙ্গে সমান। কীরকম হলো না, আর্কিয়ার কোষের মধ্যে একটা কোষ প্রাচীর বা কোষ পর্দা থাকবে এবং তার মধ্যে সাইটোপ্লাজম থাকবে, যার ফলে কী হবে, কোষটার একটা নির্দিষ্ট শেপ তৈরি হবে। তাহলে আমরা আর্কিয়া কোষের একটা নির্দিষ্ট আকার এবং আকৃতিও পেলাম। এবার আমরা আসছি এই আর্কিয়া কোষের 3 নম্বর বৈশিষ্ট্যর ক্ষেত্রে, যে 3 নম্বর বৈশিষ্ট্যটা, আমি সংজ্ঞাটা মুছে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটাও কিন্তু সাধারণ বৈশিষ্ট্যের মধ্যেই পড়ছে। আমরা যদি 3 নম্বর বৈশিষ্ট্য দেখি, 4 নম্বর বৈশিষ্ট্য দেখি, 4 নম্বর বৈশিষ্ট্য কী হবে না, কোষটি গমনের জন্য গমনাঙ্গ হিসাবে কাকে ব্যবহার করে, ফ্লাজেলা।
ফ্লাজেল্লাকে ব্যবহার করে। এই ফ্লাজেল্লা কিন্তু ব্যাকটেরিয়া কোষের একটা প্রধান বৈশিষ্ট্য। অদ্ভুতভাবে এই ফ্লাজেল্লা ফ্লাজেলিন নামক প্রোটিন মনোমার দ্বারা গঠিত। এই বৈশিষ্ট্যটাও কিন্তু তার ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যের সঙ্গে সমান, অর্থাৎ ব্যাকটেরিয়া কোষেরও গমনাঙ্গ হিসেবে আমরা ফ্লাজেলা দেখতে পাই, যেটা কিনা ফ্লাজেলিন প্রোটিন দিয়ে তৈরি, এবং এই যে প্রোটিন মনোমার দ্বারা গঠিত, এগুলি চক্রাকারে একটি অক্ষের ওপর সজ্জিত থাকে। তার মানে এর সজ্জারীতিটা শুধুমাত্র ব্যাকটেরিয়ার সঙ্গে এক না, এদের ফ্ল্যাজেলার কম্পোনেন্টটাও কিন্তু ব্যাকটেরিয়ার সঙ্গে এক। তাহলে এই যে প্রধান চারটে বৈশিষ্ট্য আমরা দেখলাম, এই প্রধান চারটে বৈশিষ্ট্যকেই আমি অ্যাস্টেরিক দিয়ে বলতে পারি এরা চারটেই হচ্ছে কোনো একটি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। তাহলে কোনো কোষের মধ্যে যদি এই জাতীয় বৈশিষ্ট্যগুলো থাকে, তাহলে তাকে আমি প্রোক্যারিওটিক বা এই ব্যাকটেরিয়া না আর কি ব্যাকটেরিয়া কী করে বুঝবো? এটা তো বোঝার কোনো জায়গাই নেই। সেই জন্যই হোয়াইটেকার এটাকে রেখে দিয়েছিলেন কোথায় না, কিংডম মনেরার মধ্যে। তবুও উনি ওখান থেকে আর্কি ব্যাকটেরিয়ার একটা আলাদা করে এন্ট্রি রেখেছিলেন, যেহেতু বেশ কিছু আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে উনি এমন কিছু বৈশিষ্ট্য দেখেছিলেন সেটা ইন্ডিকেট করেছিল যে এটা ব্যাকটেরিয়া নয়। তাহলে আমরা এই চারটে বৈশিষ্ট্য পেলাম, যে চারটে বৈশিষ্ট্যর ভিত্তিতে আমরা আর্কি ব্যাকটেরিয়াও বলতে পারি। এবার আমরা আসছি এর পরের বৈশিষ্ট্যতে। এর পরের যে বৈশিষ্ট্যটা আমাদের কাছে খুব ভালোভাবে আসে, যেটা আর্কিয়ার একটা নিজস্ব বৈশিষ্ট্য হিসেবে আমরা ধরতে পারি, সেটা হচ্ছে কোষ প্রাচীর পেপটাইডো গ্লাইক্যানবিহীন। কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইক্যানবিহীন, অর্থাৎ আমরা এর যে কোষ প্রাচীর পাবো, সেই কোষ প্রাচীরের মধ্যে কোনো রকম পেপটাইডোগ্লাইকেন পাবো না। এই পেপটাইডোগ্লাইকেন কিন্তু ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের এমন একটা বৈশিষ্ট্য যে জিনিসটা আমরা কেবলমাত্র ব্যাকটেরিয়া কোষের ক্ষেত্রেই দেখতে পাই, বা ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রেই দেখতে পাই, প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রেই দেখতে পাই। আমি আবার বলেছি যে ব্যাকটেরিয়া এটা হলো প্রোক্যারিওটিক কোষের একটা উদাহরণস্বরূপ। অর্থাৎ ব্যাকটেরিয়ার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দেখা যায়, আমরা যে কোনো প্রোক্যারিওটিক কোষের মধ্যেই তার 90% বৈশিষ্ট্য দেখতে পাই। কোষ প্রাচীরে পেপটাইডোগ্লাইকেন থাকে না, এটা কিন্তু একটা ইউনিক বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা কিন্তু আমরা প্রত্যেকটা প্রোক্যারিওটিক কোষের মধ্যে দেখতে পাবো না। আমি আবার বলছি, পেপটাইডোগ্লাইকেন থাকাটা 90% কোষের ক্ষেত্রে 90% প্রোক্যারিওটিক কোষের প্রধান বৈশিষ্ট্য। কিন্তু বেশ কিছু প্রোক্যারিওটিক কোষ রয়েছে যাদের কোষ প্রাচীরে আমি পেপটাইডোগ্লাইকেন দেখতে পাই না। এবার এই পেপটাইডোগ্লাইকেনটা কি সেটা যদি আমরা দেখি, আমরা কার্বোহাইড্রেটকে বা শর্করাকে দুটো প্রধান ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলতে পারি সরল বা সিম্পল, আরেকটাকে আমরা বলি জটিল বা কমপ্লেক্স। এই কমপ্লেক্স বা জটিল যে শর্করা থাকে তার মধ্যে একটা শর্করাকে আমরা বলি পলিস্যাকারাইড, বা যেটাকে আমরা বাংলায় বলছি বহু শর্করা। এই বহু শর্করারই একটা উদাহরণ হলো পেপটাইডোগ্লাইকেন। তার মানে
পেপটাইডোগ্লাইকান হচ্ছে অনেকগুলি একক শর্করা মিলে তৈরি হওয়া একটা বহু শর্করার শৃঙ্খল, যে শৃঙ্খলগুলি একটি নির্দিষ্ট সজ্জায় সজ্জিত হয়ে ব্যাকটেরিয়া কোষের কোষপ্রাচীর তৈরি করে। তাহলে কীরকম হবে ব্যাপারটা যদি আমরা একটু দেখি। আবার বলি যে পেপটাইডোগ্লাইকান হচ্ছে একটি বহু শর্করা নির্মিত শর্করার একটা চেন। তাহলে আমরা দেখলাম পেপটাইডোগ্লাইকান। এর যদি ছোট্ট করে পেপটাইডোগ্লাইকান সম্বন্ধে বলি তাহলে আমরা কি বলবো না, কতগুলি শর্করা পরপর সজ্জিত হয়ে যে বহু শর্করার শৃঙ্খল তৈরি করে, যা কোষ প্রাচীর গঠন করতে প্রধান ভূমিকা গ্রহণ করে। এখন এই যে শর্করা, কতগুলি শর্করা মানে, তার মানে পেপটাইডোগ্লাইকান যখন তৈরি হবে তখন তার শর্করাগুলো নির্দিষ্ট হবে। তো এই পেপটাইডোগ্লাইকানের যে শর্করাগুলি থাকে সেগুলোকে আমরা বলি কি NAG আর NAMA। এগুলো কি, এগুলো আমরা পরে ব্যাখ্যা করব, এগুলো আমাদের এখানে ব্যাখ্যাটা নিষ্প্রয়োজন। তাহলে আমরা কতগুলি শর্করা পরপর গঠিত হয়ে এরকম করে পেপটাইডোগ্লাইকান তৈরি করে, এই জিনিসটা কিন্তু আমরা আর্কিয়ার ক্ষেত্রে দেখতে পাই না। তার মানে আর্কিয়ার ক্ষেত্রে এই N-অ্যাসিটাইল গ্লুকোসামাইন আর N-অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, দ্যাট ইজ NAG আর NAMA, এই দুটোকে আমরা দেখতে পাবো না। এই দুটোর পরিবর্তে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কি অন্যান্য সাধারণ বহু শর্করা। তার মানে এর পরিবর্তে আর্কিয়ার মধ্যে যেগুলো দেখতে পাবো সেগুলো হচ্ছে সাধারণ বহু শর্করা। প্রথম পার্থক্য, এটা হচ্ছে প্রথম পার্থক্য ব্যাকটেরিয়ার সঙ্গে। ব্যাকটেরিয়ার মধ্যে আমরা বিশেষ ধরনের শর্করা NAG আর NAMA দেখতে পাই, যেটা নাকি আমরা আর্কিয়ার মধ্যে দেখতে পাই না। তাহলে আর্কিয়াকে আর্কি ব্যাকটেরিয়া বলা সত্ত্বেও তার প্রধান একটা ডোমেন করার প্রধান আরেকটা কারণ আমরা হিসেবে পেলাম যে NAG আর NAMA বিহীন হওয়া, অর্থাৎ এদের কিন্তু কোনো এই জাতীয় শর্করা থাকে না, সাধারণ বহু শর্করা আমরা এদের ক্ষেত্রে দেখতে পাই। এরপরে আমরা যেটা আসি সেটা কি, আর্কিয়ার ক্ষেত্রে আর কি দেখলাম না, এদের প্লাজমা পর্দা দেখতে পাই, প্লাজমা পর্দা দেখতে পাই বা কোষ পর্দা দেখতে পাই। তোমরা জানো কোষ প্রাচীর এবং কোষ পর্দা এই দুটোই হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট কোনো একটা অর্গানিজমের ক্ষেত্রে। এখানে আমরা যে প্লাজমা পর্দা দেখি সেখানে গ্লিসারলের সঙ্গে লিপিডের যে বন্ধনীটা হয়, অর্থাৎ গ্লিসারল আর লিপিডের মধ্যে যে বাইন্ডিংটা হয়, যে বন্ধনীটা দিয়ে প্লাজমা পর্দা তৈরি হবে, সেই গ্লিসারল এবং লিপিডের বন্ধনীটা কিন্তু এখানে এস্টার বন্ধনী। সেই বন্ধনীটা কিন্তু এখানে এস্টার বন্ধনী, অর্থাৎ গ্লিসারলের সঙ্গে কার্বন লিপিড, বা আমরা বলতে পারি এটাকে লিপিড না বলে আমরা সরাসরি বলতে পারি যে কার্বন শৃঙ্খল, কার্বন শৃঙ্খল এস্টার বন্ধনীর দ্বারা যুক্ত হয়। এটাও কিন্তু আমরা এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য হিসাবে ট্রিট করছি, এটাও কিন্তু আমরা ব্যাকটেরিয়ার মধ্যে দেখতে পাই না। তাহলে পেপটাইডোগ্লাইকান বিহীন হওয়া, গ্লিসারলের সহিত কার্বন শৃঙ্খল এস্টার বন্ধনীর মধ্যে যুক্ত হওয়া, এই দুটো এস্টার বন্ধনীটা কোথায় দেখতে পাবো আমরা, প্লাজমা পর্দায়। যেখানে অন্যান্য ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখি যে গ্লিসারলের সঙ্গে এই যে শাখান্বিত কার্বন, এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ইথার বন্ধনী। আমরা যখন ব্যাকটেরিয়া পড়ব তখন এই জিনিসটা আমি ব্যাখ্যা করব, ইথার বন্ধনী আর এস্টার বন্ধনী কি। এখন জেনে রেখে দাও, গ্লিসারলের সঙ্গে কার্বন শৃঙ্খল এস্টার বন্ধনীর দ্বারা যুক্ত হয়ে আর্কিয়ার প্লাজমা পর্দা তৈরি করে, আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেটা ইথার বন্ধনী হয়। তাহলে এটাও কিন্তু আমার একটা দ্বিতীয় পার্থক্যের জায়গা, যেখানে আমরা ব্যাকটেরিয়ার সঙ্গে
প্লাজমা পর্দার একটা এই ব্যাকটেরিয়ার সঙ্গে আমরা আর্কিয়ার একটা পার্থক্য দেখতে পাচ্ছি। এবার যেটা প্রধান পার্থক্য, প্রথম মানে আর্কিয়ার যে পার্থক্যটার জন্য কার্ল উজ একে একটা আলাদা নাম দিলেন বা একটা আলাদা ডোমেন দিলেন, সেই জায়গাটা কি না, সেই জায়গাটা হচ্ছে যে বাসস্থান। এবার দেখো, এই বাসস্থান ঘটিত ব্যাপারে আমরা অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হই বা এখন হচ্ছি। যেমন বাসস্থান হিসাবে আর্কিয়ার ক্ষেত্রে, বাসস্থান হিসাবে আর্কিয়ার ক্ষেত্রে আমরা দেখি চরম অবস্থা। চরম অবস্থা কি হতে পারে? তাপমাত্রা হতে পারে, তারপর হচ্ছে তার অ্যাসিডিক কন্ডিশন, অ্যাসিডিক অবস্থা, তার অ্যালকালাইন অবস্থা, তার অ্যাসিডিক অ্যালকালাইন অবস্থা, তার লবণাক্ত অবস্থা। এইগুলোকে জেনারেলি আমরা এক্সট্রিম বা চরম অবস্থা বলে থাকি। কেন এগুলোকে চরম অবস্থা বলা হয় না, দেখা যায় যে এই প্রকার অবস্থায়, এই প্রকার পরিবেশে সাধারণ অণুজীব সাধারণত বসবাস করতে পারে না। কেন আমরা এগুলোকে চরম অবস্থা বলছি না, এই জাতীয় অবস্থায় সাধারণ অণুজীব এখানে বসবাস করতে পারে না। যেমন ধরো উচ্চ তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার উপর, অ্যাসিডিক কন্ডিশন pH 1 থেকে 2, অ্যালকালাইন কন্ডিশন pH 8 থেকে 10, লবণাক্ত অবস্থা NaCl 25% বা তার উপরে বা অন্যান্য লবণ। এই যে কন্ডিশনগুলো, এই কন্ডিশনগুলো সতত কোনো একটি অণুজীবের যে গঠনগত বৈশিষ্ট্যগুলো থাকে সেই বৈশিষ্ট্যের পরিপন্থী। তার মানে এইরকম জায়গায় যদি কোনো অণুজীব জন্মায় তাহলে সে তার গঠনটাকে মেনটেন করতে পারে না, তার কোষ পর্দা নষ্ট হয়ে যাবে, তার মধ্যে পয়জনাস অবস্থা দেখা যাবে, এই সব প্রবলেমগুলো দেখা দেয়। অর্থাৎ যে সমস্ত রাসায়নিক বস্তু নিয়ে ওই অণুজীবের কোষটি তৈরি হয় বা কোষ পর্দা বা কোষ প্রাচীর তৈরি হয়, সেই কোষ পর্দা বা কোষ প্রাচীরের মধ্যে আমরা দেখতে পাই কি তাপমাত্রার আধিক্য হলে, অ্যাসিডিক অবস্থার আধিক্য হলে, অ্যালকালাইন অবস্থার আধিক্য হলে বা লবণাক্ত অবস্থার আধিক্য হলে সেই কোষ প্রাচীর এবং কোষ পর্দার যে ইন্টিগ্রিটি বা যে স্থায়িত্ব, সেই স্থায়িত্বটা নষ্ট হয়। তার ফলে খুব অল্প সময়ের মধ্যেই কোষটি নষ্ট হয়ে যায়, লাইসিস হয়ে যায়, ফেটে যায়, যার ফলে সেই অণুজীবটি সেখানে জীবিত থাকতে পারে না। তো সে যদি সেখানে জীবিতই না থাকতে পারে তাহলে সেই কন্ডিশনে সে তো রিপ্রোডাকশন করতে পারবে না, বৃদ্ধিও করতে পারবে না। তার ফলে এখানে আমরা তাদেরকে থাকতে দেখি না। এরকম আরেকটি চরম অবস্থা কি জানো তো? এরকম আরেকটি চরম অবস্থা হচ্ছে অ্যান্টিবায়োটিক অবস্থা। অর্থাৎ খুব বেশি পরিমাণে যদি আমরা অ্যান্টিবায়োটিক দিই তাহলেও কিন্তু অণুজীব সেখানে গ্রো করতে পারে না। কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখছি যে এই জাতীয় এই যে 5 রকমের অবস্থা, এই 5 রকমের চরম অবস্থার মধ্যে কিন্তু আর্কিয়া থাকতে পারছে। এবং শুধু থাকতেই পারছে না, আমরা দেখছি যে এই ধরনের প্যারামিটার যখন হচ্ছে, এই ধরনের প্যারামিটার বা এই ধরনের কন্ডিশন যখন হচ্ছে, তখন আমি দেখছি যে এদের এই আর্কিয়ার বৃদ্ধি সর্বাধিক হচ্ছে। তাহলে কোনো জিনিসের বৃদ্ধি যে পরিবেশে সর্বাধিক হবে, তাহলে আমরা বুঝতেই পারছি সেই পরিবেশটা তার জন্য সুটেবল। যে পরিবেশে কোনো জীব সর্বাধিক বৃদ্ধি পাবে, তার মানে বুঝতে হবে সর্বাধিক বৃদ্ধি পাওয়া মানে কি, সে এখানে ম্যাচিওর হচ্ছে, তার মানে সে রিপ্রোডাকশন করবে। আমাদের এটা দেখার দরকার নেই কী রিপ্রোডাকশন করবে বা কী মোডে রিপ্রোডাকশন করবে, বা রিপ্রোডাক্টিভ মোডটা অনেক সময় দেখা যাচ্ছে ব্যাকটেরিয়ার মতন, সেটা আমাদের
সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সে ওই জায়গাটা যখন পৌঁছাচ্ছে, মানে সে যখন বাইনারি ফিশন করার মতন জায়গায় পৌঁছাচ্ছে, তখন টেম্পারেচার 100 ডিগ্রি, পিএইচ 12 বা 8 থেকে 10 বা ইনিশিয়াল কনসেন্ট্রেশন 25%। এইরকম একটা এক্সট্রিম কন্ডিশন, যে কন্ডিশনে কিন্তু সাধারণ কোনো অণুজীব বা সাধারণ ব্যাকটেরিয়া থাকতে পারবে না। সেই জন্য এটাকে আমরা চরম অবস্থা বলছি। এই চরম অবস্থার মধ্যেও কিন্তু আমরা আর্কিয়াকে থাকতে দেখি, এবং এই চরম অবস্থায় আর্কিয়ার বাসস্থানের উপর নির্ভর করে কিন্তু আমরা আর্কিয়ার একটা শ্রেণীবিভাগ করি। যেমন যারা অতিরিক্ত তাপমাত্রায় বৃদ্ধি পায় তাদেরকে আমরা বলি থার্মোফিলাস, যারা অতিরিক্ত অ্যাসিডিক কন্ডিশনে বৃদ্ধি পায় সেগুলোকে আমরা বলি অ্যাসিডোফিলাস, অ্যালকালাইন হলে বলি অ্যালকানাইলোফিলাস, লবণাক্ত অবস্থা হলে বলি হ্যালোফিলাস। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো স্পষ্টত ইঙ্গিত করছে যে আর্কিয়া এমন একটা জীব যে কিনা এক্সট্রিম কন্ডিশনের মধ্যে থাকছে। তাহলে এই বৈশিষ্ট্যটাও কিন্তু কার পরিপন্থী? না, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যের পরিপন্থী। তাহলে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যের পরিপন্থী যে প্রধান কতগুলো বৈশিষ্ট্য আমরা দেখলাম, সেই প্রধান বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে যে আর্কিয়া চরম ভাবাপন্ন অবস্থার মধ্যে বসবাস করতে পারে।